প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে জীববিজ্ঞান বইটি আছে সেই বইটি যে শুধুমাত্র আমি পরীক্ষা পাশের জন্য পড়বো, বিষয়টা আসলে এরকম নয়। এই বইটি যদি আমি একটু ভালো করে পড়ি, একটু নিজেকে একটু অনুধাবন করে পড়ি, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের যে দেহটা আছে সেই দেহটা কত সুন্দর করে, কত সুনিপুণ অনুপম ভাবে তৈরি করেছেন আমাদের সৃষ্টিকর্তা। এবং আমাদের ভিতরে যে বিভিন্ন তন্ত্রগুলা আছে সেই তন্ত্রগুলা কত সুন্দরভাবে, কত মেকানিজম করে, রিয়াকশন করে বিভিন্ন ধরনের উপাদান তৈরি করছে, যার ফলশ্রুতিতে আমাদের এই জীবন প্রবাহটা চলমান আছে। এই যে অন্ত্রগুলা বা বিভিন্ন অঙ্গগুলা যেভাবে তার ক্রিয়া বিক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তার কার্যক্রমটা পরিচালিত করে, সেটা আমরা যদি একবার অনুধাবন করতে পারি মন দিয়ে, তাহলে আমি আমার সৃষ্টিকর্তার প্রতি আপনা আপনিতে মাথা নত হয়ে আসবে। আপনি যে ধর্মেরই হন না কেন, যদি অন্তত বায়োলজি বইটা একটু ভালো করে পড়েন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসায় হারিয়ে যাবেন। সে কারণে দেখবেন বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে যারা মেডিকেল সায়েন্সে অধ্যয়ন করে, তারা যে কোনো ধর্মেরই হোক না কেন অন্তত পক্ষে নাস্তিক হয় না। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সেরকমই একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়টুকু তুমি যদি অন্তত পক্ষে একটু ভালো করে অনুধাবন করো, তাহলে দেখতে পারবে আমাদের দেহের অভ্যন্তরে কিরকম ভাবে আমাদের দেহের যে যে কার্যক্রমটা পরিচালিত হয়, তার একটা তন্ত্র, সেই তন্ত্রটা হচ্ছে রেচন তন্ত্র। আমরা আজকে সেই রেচন তন্ত্র নিয়ে আলোচনা করব এবং দেখব যে রেচন তন্ত্রটা আসলে আমাদের কি কাজে লাগে, এবং এই রেচন তন্ত্র যদি না থাকতো তাহলে আমাদের কি হতো। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। আমাদের আজকের পাঠে হচ্ছে রেচন তন্ত্র বা এক্সক্রিয়েশন সিস্টেম। আচ্ছা, শুরুতে যদি আমি তোমাদেরকে বলি যে আমরা বেঁচে থাকার জন্য কি খাই, স্বাভাবিকভাবে তোমাদের মনের উত্তর হচ্ছে যে স্যার, আমরা তো বেঁচে থাকার জন্য খাদ্যই খাই। তার মানে হলো খাদ্য হলো বেঁচে থাকার জন্য একমাত্র উপাদান, অর্থাৎ প্রতিদিন আমরা নানা রকমের খাদ্য খেয়ে থাকি, যেমন শর্করা জাতীয় খাবার, তারপরে হচ্ছে আমিষ জাতীয় খাবার, তারপরে হচ্ছে বিভিন্ন ফল মূল, এগুলো আমরা খেয়ে থাকি। তো এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন হচ্ছে যে আমি আসলাম রেচনতন্ত্র পড়াতে, তো তোমাদেরকে আলোচনা করছি খাবার নিয়ে। তো তোমাদের মনে ধারণা হতে পারে যে স্যার হয়তো খাবার প্রিয়। বিষয়টা আসলে এমন নয়। বিষয়টা হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরে যত কিছু ঘটে থাকুক না কেন, এই সব কিছুর মূলেই একটি উপাদান আছে, সেটা হচ্ছে খাদ্য। তাহলে চলো আমরা বিষয়টা আসলে একদম ক্লিয়ার করি যে মানে খাদ্য নিয়ে কেন আলোচনা করছি। খাদ্য হচ্ছে, দেখো আমরা এর আগের যে ক্লাসটা ছিল পরিপাক তন্ত্র, সেখানে আমরা পড়েছি হচ্ছে শর্করা জাতীয় খাবার সেটা গ্লুকোজে রূপান্তরিত হয়, আমিষ জাতীয় খাবার সেটা অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়, তারপরে হচ্ছে স্নেহ জাতীয় খাবার সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হয়। বিষয়টা আসলে এরকমই নয়। বিষয়টা আরেকটু যদি কমপ্লেক্স ভাবে আমরা চিন্তা করি, তাহলে ভিতরে যে উপাদানটা হয়ে থাকে সেটা হচ্ছে যে শর্করা জাতীয় খাবারটা খেলাম, খাওয়ার পরে সেখানে যে শক্তি উৎপন্ন হয়, এর পাশাপাশি বিভিন্ন ধরনের নানা ধরনের ক্রিয়া বিক্রিয়া বিপাক ক্রিয়া ইত্যাদির ফলে সেখানে আরো এক ধরনের নাইট্রোজেন যুক্ত পদার্থ তৈরি হয়। বিষয়টা চলো আমরা একটু ক্লিয়ার করি। দেখো, মনে করো তুমি ভাত খেলে, তো সেই ভাত প্রথমে কোথায় যাবে? গলবিল। তারপরে কোথায় যায়? অন্ন নালীতে। সেখান থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্তে গিয়ে এই যে আমাদের যে শর্করাজাত খাবারটা, সেটা বিভিন্ন ধরনের কৈশিক জালিকা, তারপর রক্ত নালিকার মাধ্যমে বাহিত হয়ে সেটা অ্যাটলিস্ট অবশেষে কুষে যায়। কুষে গিয়ে সেখানে শ্বসন বিক্রিয়া সম্পন্ন হয়, শ্বসন বিক্রিয়ার মাধ্যমে সেখানে শক্তি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। পাশাপাশি এই যে তার রক্ত প্রবাহমান যে যে গতিধারা, সেই গতিধারায় সময় যখন বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া বা বিপাক ক্রিয়া সংঘটিত হয় বা মেটাবলিজম সংঘটিত হয়, ঠিক তখন আরেক ধরনের ক্ষতিকারক উপাদান তৈরি হয়, যে উপাদানটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত উপাদান।
তার মানে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র খাবার খেলে আমাদের শরীরের উপকারী উপাদানই তৈরি হয় না, বিভিন্ন ধরনের ক্ষতিকারক উপাদানও তৈরি হয়। এখন তোমাদেরকে প্রশ্ন যদি করা হয়, বলতো দেখি এই ক্ষতিকারক উপাদানগুলা কি আমাদের শরীরের জন্য উপকার না অত্যন্ত ক্ষতিকর? ডেফিনেটলি এটা অবশ্যই ক্ষতিকর। তাহলে এই ক্ষতিকর উপাদানগুলাকে কি আমার দেহের অভ্যন্তরে রাখা প্রয়োজন নাকি বের করে দেওয়া প্রয়োজন? অবশ্যই এই ক্ষতিকারক উপাদানগুলাকে বের করে দেওয়া প্রয়োজন। এখন আমাদের শরীরে যে ক্ষতিকারক উপাদানগুলো বের করার জন্য যে ধরনের উপাদান, সেটা মূলত হচ্ছে শরীর থেকে যে ঘাম বের হয় সেটা, তারপরে হচ্ছে আমরা যে মূত্র ত্যাগ করি সেটা হচ্ছে ক্ষতিকারক উপাদান। এখন এই যে ক্ষতিকারক উপাদানগুলা, এইগুলাকে সম্মিলিত ভাবে বলা হচ্ছে রেচন পদার্থ বা এক্সক্রিয়েটা বলা হয় এটাকে। তো এই রেচন পদার্থের বা এক্সক্রিয়েটরি প্রোডাক্টের মূল উপাদান হচ্ছে মূত্র। তো স্বাভাবিকভাবে তোমাদেরকে প্রশ্ন করা হয় যে প্রথমে হচ্ছে মূত্রের উপাদান, পানি থাকে হচ্ছে 95%, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কঠিন পদার্থগুলো থাকে 5%। এই কঠিন পদার্থগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে জৈব উপাদান বা অর্গানিক কম্পাউন্ড, তারপরে হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড। তো এই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে থাকে ইউরিয়া থাকে প্রায় 2%, তারপরে হচ্ছে ইউরিক অ্যাসিড থাকে 0.05%, তারপরে হচ্ছে ক্রিয়েটিনিন থাকে 0.07%, তারপরে হচ্ছে হেপারিক অ্যাসিড থাকে 0.05%। এই হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। তারপরে হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি কি থাকে? সোডিয়াম ক্লোরাইড প্রায় 0.6%, পটাশিয়াম থাকে 0.15%, সালফেট থাকে 0.18%, তারপর হচ্ছে ফসফেট থাকে 0.12% এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন থাকে 0.01%। এইগুলো হচ্ছে মূত্রের উপাদান বা এই সবগুলো মিলিয়ে হচ্ছে মূত্র। এতক্ষণ পর্যন্ত যে মানে উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম, সেটা বিভিন্ন আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে বা বিভিন্ন পানি পান করার ফলে সেই যে শতকরা পরিমাণ সেটা তারতম্য কিছুটা করতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে রেচন পদার্থগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো যদি আমাদের শরীরে থাকে, অর্থাৎ আমাদের শরীর থেকে যদি সেটা নিষ্কাশিত না হয়, তাহলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়বো। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, সেটা হচ্ছে ইউরিনিয়া, অর্থাৎ কিডনিটা বিকল হয়ে যাবে। তারপর হচ্ছে টক্সিনিয়া হবে, দ্যাট ইজ রক্তে বিষক্রিয়া হবে, মস্তিষ্কের ক্ষতি হবে এবং শরীরটা ফুলে যাবে। তারপর ফুসফুসের মধ্যে পানি জমবে ইত্যাদি হতে পারে। আর সাথে আমাদের ক্ষুধামন্দ হবে, অতিরিক্ত বমি বমি ভাব হবে এবং আমাদের জিহ্বার মধ্যে এক্সিডেন্টালি যে প্রোডাক্ট আছে তার তীব্র গন্ধ সৃষ্টি হবে। তো এই সমস্ত প্রবলেমের মধ্যে আমরা পড়বো। তার মানে কি, এগুলো আমাদের জন্য ক্ষতিকারক। এই উপাদানগুলোকে আমাদের দেহ অভ্যন্তরে বাইর করা অবশ্যই প্রয়োজন। আর যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে উৎপন্ন নাইট্রোজেনযুক্ত পদার্থগুলো দেহের বাহিরে নিষ্কাশিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে রেচন প্রক্রিয়া বা এক্সক্রিয়েটরি ক্রিয়েশন বলা হয়, এক্সক্রিয়েটরি রিঅ্যাকশন বলা হয় তাকে। আর এই রেচন ক্রিয়া সম্পাদন করতে গিয়ে শরীরের যে সমস্ত অঙ্গগুলা প্রয়োজন হয় এবং সেই অঙ্গগুলা সম্মিলিতভাবে যে একটা তন্ত্রের প্রয়োজন হয়, সেই তন্ত্রটাকে বলা হচ্ছে এক্সক্রিয়েটরি সিস্টেম অথবা রেচন তন্ত্র। তো আজকে আমরা আলোচনা করব রেচন তন্ত্র নিয়ে। দেখো, শুরুতেই হচ্ছে আমাদের রেচন তন্ত্রের মধ্যে প্রথমে হচ্ছে একটা দুটা বৃক্ষ আছে, দ্যাট ইজ কিডনি। তারপরে হচ্ছে দুটা কিডনি থেকে দুইটা নালী বের হয়েছে, যাকে বলা হচ্ছে ইউরেথ্রা। তারপরে হচ্ছে দুইটা নালী একসাথে এসে একটা জায়গাতে যুক্ত হয়েছে, যাকে বলা হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি। তারপরে হচ্ছে একেবারে শেষের দিকে যার মাধ্যমে আমরা মূত্র বাহিরে ত্যাগ করি, তাকে বলা হচ্ছে মূত্র নালী অর্থাৎ ইউরেথ্রা বলা হয় তাকে। যখন পর্যন্ত আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে রেচন তন্ত্রের গঠন। তো এখন আমরা প্রত্যেকটা অঙ্গের গঠন এবং তার কাজ নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে আমাদের রেচন তন্ত্রের একেবারে প্রধান অঙ্গটাই হচ্ছে বৃক্ক বা কিডনি, যা মেরুদণ্ডী প্রাণীদের বা মানুষের উদর গহ্বরের বক্ষপিঞ্জরের নিচে মেরুদণ্ডের সাথে যুক্ত, অনেকটা শিমের বিচির মতো, যার রং অনেকটা খয়েরি কালার হয়ে থাকে এবং এর আকারটা হচ্ছে সাধারণত এটার আকারটা 10 থেকে প্রায় 15 সেন্টিমিটার এবং এর ওজন 150 গ্রাম থেকে 170 গ্রাম পর্যন্ত হতে পারে। এবং এর গঠনটা যদি আমরা দেখি, দেখো এটা বাহির থেকে উত্তল মনে হচ্ছে এবং ভেতরের দিকটা কিন্তু আবার
অবতল, এই যে ভেতরের দিকটা অবতল, সেই অবতল অংশটাকে বলা হচ্ছে হাইলাস। আর প্রতিটা বৃক্ষই, প্রতিটা কিডনি প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন নিয়ে গঠিত হয়ে থাকে। তার মানে নেফ্রনটা কি? নেফ্রন হচ্ছে বৃক্ষের কার্যকরী একক। তারপরে হচ্ছে এর কাজটা কি? এর কাজটা ডেফিনেটলি এর কাজ হচ্ছে সে রক্ত পরিস্রাবন করবে, তারপরে হচ্ছে মূত্র উৎপাদন করে, তারপর হচ্ছে এটা ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করে থাকে। তো এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কিডনি বা বৃক্ষের এক্সটার্নাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। তো এখন আমরা তার ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, কিভাবে মূত্র উৎপন্ন হয় তা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা একটা চিত্রের মাধ্যমে, একেবারে চিত্র এঁকে এঁকে আমরা সেটা প্র্যাকটিস করব। তো সবাই খাতা কলম নিয়ে মানে ব্যস্ত হবে এবং আমার সাথে সাথে চিত্রটাও তোমরা আঁকতে চেষ্টা করবো। তাহলে আশা করি যে এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা আনসার। সরাসরি একটা কিডনি চিত্র অঙ্কন করব, তারপরে চিত্র অঙ্কন করে আমরা এই কিডনিটার সম্পর্কে জানবো। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার সাথে প্র্যাকটিস করতে বসো। প্রথমে আমি জাস্ট এরকম দুটা টান দিব, একেবারে সহজ। এরকম একটা টান দিব, তারপর আরেকটা টান দিব এইভাবে, এই হচ্ছে আমার কিডনির প্রাথমিক যে গঠন। এই জিনিস সবাই মনে রাখতে হবে যে কিডনি বা বৃক্ষের ব্যাপারে যে শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে রেনাল। তাহলে আমি যে এই যে বাহিরের দিকে যে স্তরটা আঁকলাম সেটা, এই যে বাহিরের স্তর, এই বাহিরের স্তরের নাম হচ্ছে রেনাল কর্পাসকল বা রেনাল ক্যাপসুল। অর্থাৎ এই বাহিরের স্তরের নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। রেনাল, যেহেতু এটা ক্যাপসুলের মতো সেই জন্য এটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। তারপরে দেখো এই রেনাল ক্যাপসুলের ভিতরে আরেকটা লেয়ার আছে, জাস্ট এটাকে বলা হচ্ছে রেনাল কর্টেক্স। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে কি? রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্স। তারপরে এই যে এর ভিতরে রয়েছে কত পিরামিডের মতো রয়েছে। অর্থাৎ আমি যদি এটাকে আঁকি, জাস্ট এইভাবে আমরা আঁকবো। এই একটা, তারপরে হচ্ছে একটা, তারপর হচ্ছে এইভাবে আরেকটা, তারপরে হচ্ছে এইভাবে আরেকটা। এই হচ্ছে এর যে ভিতরের যে অংশ, জাস্ট এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে রেনাল মেডুলা। রেনাল মেডুলা বলা হয় তাকে। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে রেনাল মেডুলা। আমার সাথে সাথে সবাই একটু আঁকতে চেষ্টা করো। এই জায়গাটার নাম হচ্ছে রেনাল মেডুলা। তারপরে দেখো এই যে অংশগুলা, এগুলা প্রত্যেকটার নাম হচ্ছে রেনাল পিরামিড। তাহলে এই জায়গাটার নাম কি? রেনাল পিরামিড। রেনাল পিরামিড। রেনাল পিরামিড। এই জায়গাটার নাম হচ্ছে কি? রেনাল পিরামিড। তারপরে এই প্রত্যেকটা রেনাল পিরামিড থেকে কতগুলো নালী বের হয়। এই যে একটা নালী, এই একটা নালী, এই একটা নালী। এই নালীগুলা প্রত্যেকটার সাথে যুক্ত হয়, এইভাবে যুক্ত হয়, এইভাবে যুক্ত হলো। যুক্ত হয়ে এই সবগুলো নালী পরবর্তীতে একটা বৃহৎ নালীতে রূপান্তরিত হয়। এই যে সবগুলো নালী একটা বৃহৎ নালীতে রূপান্তরিত হয়। এই যে জায়গাতে এই সবগুলো নালী, অর্থাৎ পিরামিড থেকে যে সবগুলো নালী যে জায়গাতে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে রেনাল পেলভিস। তাহলে জায়গাটার নাম কি? রেনাল পেলভিস। রেনাল পেলভিস। আর এই রেনাল পেলভিস থেকে যে নালীটা বের হয়েছে সেটাকে বলা হচ্ছে ইউরেটার। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে ইউরেটার। ইউরেটার। দেন
আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে পিরামিডের যে উঁচু অংশ, যে পিরামিড বলতে কি বোঝায়, যে একটা জায়গা উঁচু থাকবে একটা নিচু থাকবে, তাহলে এই যে উঁচু অংশ, এই উঁচু অংশটাকে বলা হচ্ছে আহ যেটার নাম হচ্ছে পেপিলা বলা হয়। তাহলে এই জায়গাটার নাম কি? পেপিলা। পেপিলা, এই হচ্ছে আমার কিডনির ভিতরের অংশ। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো আমরা জানি পদার্থবিজ্ঞানে আছে উত্তল লেন্স অবতল লেন্স। দেখো ঠিক এই জায়গাটা আমাদের যে এই যে এই জায়গাটা অনেকটা অবতল, আর এই দিকে যে অংশটা সেটা হচ্ছে উত্তল অংশ, উত্তল অংশ। আর এই জায়গাটা হচ্ছে অবতল অংশ। এই অবতল অংশটা অনেকটা দরজার মতো কাজ করে থাকে, অর্থাৎ এটা এখানে কিছু জিনিস কিডনির ভিতরে প্রবেশ করতে এবং কিছু জিনিস কিডনির থেকে বেরিয়ে যায়। তো কিডনির ভিতরে কি প্রবেশ করে, দেখো কিডনির ভিতরে প্রথমে প্রবেশ করে একটি রক্ত নালিকা, যে নালিকাটার নাম হচ্ছে রেনাল ধমনী। তাহলে এই জায়গাটার নাম কি? যেটা প্রবেশ করলো সেটা হচ্ছে রেনাল ধমনী। প্রবেশ করলো কোথায়? এই যে অবতল যে অংশ সেটার নাম হচ্ছে হাইলাস। এই অবতল অংশের নাম কি? হাইলাস। হাইলাস কিসের মতো কাজ করে? হাইলাস বেসিক্যালি একটা সোপানের মতো কাজ করে, দরজার মতো কাজ করে, যে যে দরজা দিয়ে ভিতরে একটা নালিকা প্রবেশ করে, যে রক্ত নালীর নাম হচ্ছে রেনাল ধমনী। রেনাল ধমনী। এই রেনাল ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত সোজা কোথায় আসে? কিডনিতে আসে বা ব্রেইনে আসে। এখান থেকে রক্ত তার যে কিডনিকে যেহেতু চাকন যন্ত্র বলা হয়, এখানে রক্তটা মানে চেকে যে ভালো অংশটা হবে বা যে শ্বসন বিক্রিয়া সম্পন্ন হবে, সেখান থেকে পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা পুনরায় আবার আরেকটা রক্তনালী এখান থেকে বের হয়, যে রক্তনালীটাকে আমরা বলছি রেনাল শিরা বলছি। তাহলে এই যে রক্তনালীটা বের হলো এখান থেকে, এই রক্তনালীটার নাম হচ্ছে কি? রেনাল শিরা। রেনাল শিরা বলা হয়ে থাকে। রেনাল শিরা। এই হচ্ছে আমার কিডনির মোটামুটি রূপে একটি গঠন। তারপর তোমরা এরকম দিবা। প্রথমত আবার বলছি, প্রথমত হচ্ছে যেহেতু এটার বাহিরের দিকে আবরণটা একটা ক্যাপসুলের মতো, সেজন্য বাহিরের যে আবরণ তার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। তারপরে হচ্ছে রেনাল ক্যাপসুলের নিচে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হচ্ছে রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্স এর ভিতরে সব যে জায়গাটা আছে সেটাকে বলা হচ্ছে রেনাল মেডুলা। তারপরে হচ্ছে রেনাল মেডুলার ভিতরে যে পিরামিডের মতো অংশ থাকে যেগুলোকে বলা হচ্ছে রেনাল পিরামিড। রেনাল পিরামিডের যে উচ্চ অংশ তাকে বলা হয় পেপিলা। আর রেনাল পিরামিড থেকে সবগুলা যে নালী আছে সবগুলা একটা নালীর সাথে একটা নালী যুক্ত হয় এবং যুক্ত হয়ে অবশেষে অনেক বড় একটা নালিকা রূপান্তরিত হয়। ঠিক যে স্থানে রেনাল পিরামিডের নালিকাগুলো মিলিত হয়, এই যে স্থানটা, এই স্থানটার নাম হচ্ছে রেনাল পেলভিস। তারপরে কি হয়? এই রেনাল পেলভিস পরবর্তীতে এই ইউরেটারে উন্নত হয়। এরপরে হচ্ছে যেহেতু এই জায়গাটা অবতল অংশ, সেই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে অবতল অংশ। এই অবতল অংশটার নাম হচ্ছে হাইলাস। এই হাইলাস একটা দরজার মতো কাজ করে, অর্থাৎ এখানে কিছু নালী বের হয়, কিছু নালী ভিতরে প্রবেশ করে। যে রক্তনালীটা ভিতরে প্রবেশ করে তাকে বলা হচ্ছে রেনাল ধমনী। এই যে এটা প্রবেশ করলো, এটা প্রবেশ করতে, এটা হচ্ছে প্রবেশ করছে, আর এটা হচ্ছে বেরিয়ে গেল। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে রেনাল ধমনী। আর এটা বেরিয়ে গেছে, এই জায়গাটার নাম হচ্ছে রেনাল শিরা। এই হচ্ছে আমাদের কিডনি গঠন। নেফ্রন, এই নেফ্রনটা থাকে কোথায়? রেনাল পিরামিডে। তো নেফ্রনের গঠনটা দেখবো। নেফ্রন হচ্ছে বৃক্কের কার্যকরী একক। প্রথমত হচ্ছে আমাদের নেফ্রনটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেনাল কর্পাসল, আরেকটা অংশকে বলা হয় বৃক্কীয় নালিকা। তো এখন এই বৃক্কীয় নালিকাটা কি? নালিকাটা হচ্ছে রেনাল কর্পাসল থেকে যে নালিকাটা বের হয় সেটা হচ্ছে আহ বৃক্কীয় নালিকা। তো এখন এই বৃক্কীয় নালিকাটা একদিকে এসে এখানে আবার পুনরায় পরবর্তীতে ঠিক এইভাবে এইভাবে সেটা বের হয়ে যায়। তো আমরা দেখি প্রথমে এই যে এটা এরকম পেছানো পেছানো, তারপরে হচ্ছে এইভাবে এইভাবে, এই যে এইভাবে গেল, যাওয়ার পরে এখান থেকে শুরু করে এইভাবে, তারপরে হচ্ছে জাস্ট এইরকম ভাবে যাবে, তারপরে হচ্ছে এই যে এরকম,
আমরা আঁকবো। এটা হচ্ছে এই। তো এখন দেখো, রেনাল কর্পাসল হচ্ছে এই অংশটা। এই রেনাল কর্পাসলের রয়েছে দুইটা অংশ। একটা হচ্ছে এই যে টোটালটার নাম, তো এই জায়গাটার নাম, এই যে টোটাল এই জায়গাটার নাম হচ্ছে কি, রেনাল কর্পাসল। আর এই যে জায়গাটা, এই জায়গাটার নাম, এই জায়গাটাকে বলা হচ্ছে, এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে বুমেন ক্যাপসুল। কি বলা হয় তাকে? বুমেন ক্যাপসুল বলা হয় তাকে। যেহেতু একটা বিজ্ঞানী বুমেন আবিষ্কার করেছেন, সেজন্য এই জায়গাটার নাম হচ্ছে বুমেন ক্যাপসুল। বুমেন ক্যাপসুল বলা হয় তাকে। আমরা এটা উপরে দিকে লিখি, এই জায়গাটাকে কি বলা হয়? বুমেন ক্যাপসুল। বুমেন ক্যাপসুল বলা হয়ে থাকে, বুমেন ক্যাপসুল। আর দেখো, ঠিক এই জায়গাতে রয়েছে, এই যে জায়গাটা, এই জায়গাতে রয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমাদের দেহে, অর্থাৎ মূত্র তৈরি যেখানে হয়ে থাকে, সেই জায়গাটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এই জায়গাটার নাম কি? গ্লোমেরুলাস। এই জায়গাটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসের মধ্যে আরেকটা ধমনী আসে, যে ধমনীটা রক্ত নিয়ে আসে। এই যে ধমনীটা রক্ত নিয়ে আসলো, এটাকে বলা হচ্ছে এফারেন্ট ধমনী। এটাকে আমরা যদি সংক্ষেপে প্রকাশ করি, এফারেন্ট, এফারেন্ট আর্টারি বা ধমনী, আমি সংক্ষেপে লিখি এএফএ, অর্থাৎ এফারেন্ট আর্টারি বা এফারেন্ট ধমনী। এইখানে রক্তটা ফিল্ট্রেশন হয়ে থাকে, অর্থাৎ রক্তটাকে এই জায়গায় এই গ্লোমেরুলাস চাকার পরে যে মূত্রটা তৈরি হয়, বা যে ফিল্ট্রেশন করার পরে যে মূত্রটা তৈরি হয়, সেই মূত্রটা প্রবেশ করে কোথায়? এই যে জায়গাটাকে বলা হয় নিকটবর্তী পেছানো নালিকা। তারপরে নিকটবর্তী পেছানো নালিকার পরে যে ইউ আকৃতি যে অংশটা আছে, সেই অংশটাকে বলা হচ্ছে হ্যান্ডলি লুপ বলা হয় তাকে, যে এটা বিজ্ঞানী হ্যানলি আবিষ্কার করেন, সেজন্য এটাকে বলা হচ্ছে হ্যানলি লুপ। হ্যানলি লুপের পরে আরেকটা পেছানো অংশ আছে, যেটা যেহেতু বুমেন ক্যাপসুল থেকে একটু দূরে অবস্থান করে, সেজন্য এটাকে বলা হয় দূরবর্তী বা প্রান্তীয় পেছানো নালিকা। এই দূরবর্তী বা প্রান্তীয় পেছানো নালিকায় পরবর্তীতে বড় একটা নালিকাতে রূপান্তরিত হয়, যেটাকে বলা হচ্ছে সংগ্রাহক নালিকা বা কালেকটিভ টিউবাল বলা হয় তাকে। জাস্ট এইভাবেই আমাদের এই গ্লোমেরুলা, আমাদের এই নেফ্রন তার মূত্রগুলা তৈরি করে। আমি আবার দেখাচ্ছি। প্রথমত দেখো, যে একটা এফারেন্ট ধমনীর মাধ্যমে প্রথমে রক্ত গ্লোমেরুলাসে প্রবেশ করে, গ্লোমেরুলাস সেটাকে ছাঁকে বা ফিল্ট্রেশন করে, ফিল্ট্রেশন করার পরে যে ফিল্ট্রেড উপাদানগুলো বা প্রাথমিক রেচন পদার্থগুলা, সেগুলা প্রবেশ করে কোথায়? নিকটবর্তী পেছন নালিকাতে। আর এদিকে যে ফিল্ট্রেশন হওয়ার পরে যে আটটা রক্ত আছে, সেই রক্তটা ইফারেন্ট আর্টারি বা ধমনীর মাধ্যমে সেটা বেরিয়ে যায়। আর এদিকে যে মূত্রগুলা প্রবেশ করলো বা ফিল্ট্রেট গুলা প্রবেশ করলো, সেটা নিকটবর্তী পেছন নালিকা থেকে যাবে কোথায়? হ্যান্ডলি লুপে। হ্যান্ডলি লুপ থেকে পরবর্তীকালে সেটা দূরবর্তী বা প্রান্তীয় পেছন নালিকাতে যাবে, সেখান থেকে সংগ্রাহক নালিকায় যাবে, সংগ্রাহক নালিকা থেকে সেটা ইউরেটারের মাধ্যমে সেটা আমাদের মূত্রাশয়ে জমা হবে। জাস্ট এইভাবেই এই কিডনি, নেফ্রন তার দেহে বা আমাদের দেহে মূত্র তৈরি করে থাকে। এবার আমরা চলো হোয়াইট বোর্ডে ফিরে যাই। তো তারপরে হচ্ছে এই যে দুইটা কিডনি, দুটি কিডনি থেকে দুইটা নালী বের হয়, যে দুইটা নালীকে বলা হচ্ছে ইউরেটার। এই ইউরেটারের দৈর্ঘ্য হচ্ছে 25 থেকে প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এবং এর গঠন যদি আলোচনা করি, তাহলে এর গঠনটা হচ্ছে তিনটা স্তর থাকে, যেটাকে বলা হচ্ছে মিউকোসা, তারপর হচ্ছে মাসকুলারিস, তারপর হচ্ছে অ্যাডভেন্টিয়া। এই হচ্ছে তার তিনটা লেয়ার আছে। তারপরে তার কাজটা কি? তার কাজটা হচ্ছে সে প্রস্রাব পরিবহন করবে, দ্যাট ইজ কিডনি থেকে সে মূত্রটাকে যে থলি আছে সেখানে নিয়ে আসবে। তারপর হচ্ছে পেরিস্টাইলিসিস, অর্থাৎ হচ্ছে কিডনি থেকে যখন প্রস্রাবটা আসে, আসার পরে সেটা উপরের দিকটা সংকুঞ্চন হবে এবং সামনের দিক প্রসারিত হবে। জাস্ট এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পেরিস্টাইলিসিস। তারপর হচ্ছে প্রস্রাবের ব্যাকফ্লো হবে না, অর্থাৎ ব্যাকফ্লো মানেটা কি? যখন কিডনি থেকে যখন প্রস্রাবটা ইউরিনারে আসবে, তখন এই মূত্রটা রিটার্ন আবার কিডনিতে ব্যাক করে যাবে না। জাস্ট এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রস্রাবের বা ব্যাকফ্লো অফ ইউরিন বলা হয় তাকে। তারপরে হচ্ছে মূত্রতলি, দুটি মূত্রনালী যেখানে এসে জমা হয়,
বা যে জায়গাতে সে শেষ হয়, সেই শেষকৃত স্থানে যে একটা পেশিবহুল একটা ফাঁপা অংশ, যা বৃক্ক থেকে উৎপন্ন মূত্রে এসে জমা হয় ইউরেটারের মাধ্যমে, ঠিক সেই জায়গাটাকে বলা হচ্ছে মূত্রথলি। মূত্রথলির রয়েছে তিনটা স্তর। একটা স্তরকে বলা হচ্ছে ইউরিথেলিয়াম, যেটা হচ্ছে মূত্রথলির ভিতরের অংশ। তারপর হচ্ছে মাস্কুলার, তারপর আবার হচ্ছে অ্যাডভেন্টিসিয়া বলা হয় তাকে, একেবারে যে বাহিরের স্তর আছে সেটা। আর মাস্কুলার লেয়ারটা হচ্ছে মধ্যস্তর। এখানে এর কাজটা কি? ডেফিনেটলি এর কাজটা হচ্ছে সে এখানে মূত্র জমা রাখবে। তারপরে হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রায় 300 থেকে 500 মিলিলিটার মূত্র জমা রাখতে পারে। আমাদের যে প্রস্রাবের চাপটা তখনই হয় যখন আমাদের এই মূত্রথলিতে 150 থেকে 200 মিলিলিটার মূত্র যখন জমা হয়, তখনই আমাদের মস্তিষ্ক একটা অ্যানালাইসিস পাঠায় যে এখানে প্রস্রাবের পরিমাণ বেশি, সে আমাদেরকে বাহিরে এই মূত্র ত্যাগ করতে হবে। এবারে শেষে অংশটা হচ্ছে মূত্র নালী, অর্থাৎ এই নালী পথে বা ইউরেথ্রার পথে আমরা মূত্রগুলো বাহিরে ত্যাগ করে থাকি। তার মানে কিডনি থেকে উৎপন্ন মূত্র যে পথে আমরা বাহিরে নিষ্কাশন করে থাকি, ঠিক সেই জায়গাটাকে বলা হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা বলা হয়ে থাকে। তো এটা আবার এই মূত্রনালীটা আবার পুরুষ এবং মহিলাদের সেটা ভিন্ন হতে পারে। স্বাভাবিকভাবে একজন পূর্ণ বয়স্ক পুরুষের ক্ষেত্রে সেটা 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে এটা ছোট হয়ে থাকে, প্রায় 60 সেন্টিমিটার হয়ে থাকে। এবং এর কাজটা হচ্ছে সে মূত্র বাহিরে নিষ্কাশন করবে, এটাই হচ্ছে তার প্রধান কাজ। তবে পুরুষের ক্ষেত্রে এই মূত্রনালী আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে মূত্রের পাশাপাশি সে সিমেন বা বীর্য বাহিরে নিষ্কাশন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের রেচনতন্ত্রের গঠন এবং কাজ। আশা করি তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেছো এবং অবশ্যই যতটুকু আমি পারি ততটুকু চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে। আমি জানি না তো আসলে তোমরা কতটুকু বুঝছো, তবে যতটুকুই বুঝছো ততটুকু যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, আমি আশা করি যে অন্তত পক্ষে তোমাদের রেজাল্ট ভালো হবে। আলোচনা করেছি, I hope that you will be able to success in your SSC exam. So এখন আমরা যে বিষয়টা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো সেটা হচ্ছে অসমোরেগুলেশন। তো স্বাভাবিকভাবে আমাদের বইয়ের মধ্যে আছে অসমোরেগুলেশন। প্রথমত হচ্ছে দেখো তো, অসমো শব্দের অর্থ কি? অসমোসিস থেকে আসছে। অসমোসিস মানে হচ্ছে অবিশ্রবণ, আর রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ। তার মানে হচ্ছে অবিশ্রবণ নিয়ন্ত্রণ, দ্যাট ইজ হচ্ছে অবিশ্রবণিক চাপ নিয়ন্ত্রণ। আমাদের কিডনির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে অবিশ্রবণিক চাপটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো অবিশ্রবণিক চাপটা আসলে কি বা অসমো রেগুলেশনটা কি, সেটা একটু আমরা আলোচনা করব। তো একটু কাইন্ডলি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা এবং পাশাপাশি যা এখানে লেখা আছে তা তোমরা তোমাদের খাতায় দেখবা, তাহলে দেখবা যে অসমো রেগুলেশনটা একেবারে সহজ। প্রথম কথা হচ্ছে অসমো রেগুলেশন বলতে আসলে আমরা কি বুঝি? অসমো রেগুলেশন মানেটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহের অভ্যন্তরে বৃক্ষ পানির সমতাটাকে একটা সাম্যাবস্থা বজায় রাখে বা সমতাটাকে বজায় রাখে, ঠিক সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অসমো রেগুলেশন বলা হয়ে থাকে। তো এখন এই অসমো রেগুলেশন করার জন্য অবশ্যই একটা বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রয়োজন বা কেমিক্যাল কম্পাউন্ডের প্রয়োজন হয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কেমিক্যাল কম্পাউন্ড বা হরমোন হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ADH বলা হয়ে থাকে। তো প্রথমেই আমরা একটা জিনিস মনে রাখবো, তা হলো এই যে ADH বা অ্যান্টিডাইউরেটিক হরমোন, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন বলা হয়ে থাকে। দেহের অভ্যন্তরে যদি পানির পরিমাণ কম হয়, তাহলে যে ভ্যাসোপ্রেসিন বলছিলাম সেই ভ্যাসোপ্রেসিনের পরিমাণটা বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে কি, যে আমাদের যে কিডনি আছে সেই কিডনি কি করবে, খুব দ্রুত মূত্র উৎপন্ন করবে না, তখন সে প্রতি মিনিটে 0.5 মিলিলিটার মূত্র উৎপন্ন করবে। আর এইভাবে আমাদের দেহের অভ্যন্তরে পানির সমতাটা বজায় থাকবে। আবার আরেকটা হচ্ছে, যদি আমাদের দেহের অভ্যন্তরে পানির পরিমাণ বেড়ে যায়, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সেই যে ভ্যাসোপ্রেসিন হরমোন ছিল বা ADH ছিল সেটার পরিমাণ কমে যাবে।
তো কমে গেলে হবে কি, এই অবস্থায় কিডনি কি করবে, সে প্রতি মিনিটে 16 মিলিলিটার মূত্র উৎপন্ন করবে, অর্থাৎ দ্রুত মূত্র উৎপন্ন করবে, বেশি পরিমাণে উৎপন্ন করবে। এবং বেশি পরিমাণে মূত্র যদি উৎপন্ন করে তখন আমরা বেশি পরিমাণে মূত্রটাকে বাহিরে নিষ্কাশন করব। জাস্ট এইভাবে এই এডিএস এর মাধ্যমে অসমোরে রেগুলেশন বা অবিস্মরণিক চাপটা নিয়ন্ত্রণ হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে, এই যে অসমো রেগুলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়, যেটি আমাদের দেহাভ্যন্তরে পানির সমতাটা বজায় থাকে, এই প্রক্রিয়াটা পুরোটাই নিয়ন্ত্রণ করে কিন্তু আবার আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের অংশটা এই এডিএসটাকে ক্ষরণ করে, ফলে আমরা আমাদের দেহ অসমোরে রেগুলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং দেহ অভ্যন্তরে পানি সমতাটা বজায় থাকে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে রেচনতন্ত্র। তো রেচনতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বৃক্ক বা কিডনি। সেই কিডনিটা হচ্ছে আমাদের শরীরে পুরো একটা চাকন যন্ত্র হিসেবে কাজ করে থাকে। একবার যদি আমরা এক নজরে দেখে ফেলি, দেখো প্রথমে হচ্ছে রেনাল, আমাদের কিডনি, রেনাল ধমনির মাধ্যমে আসলো রক্ত, কোথায় আসে, প্রবেশ করে কিডনিতে। কিডনি থেকে সেটা যাচ্ছে কোথায়, রেনাল পিরামিডে। রেনাল পিরামিডের মধ্যে কি আছে, নেফ্রন। নেফ্রনের প্রধান অংশ হচ্ছে কি, রেনাল কর্পাসল এবং বৃক্ক নালিকা। তো রেনাল কর্পাসলের মধ্যে আবার দুটো অংশ আছে, গ্লোমেরুলাস এবং একটা বোমেন ক্যাপসুল বলা হয় এটাকে। তো এখন একটা এফারেন্ট ধমনির মাধ্যমে সেই গ্লোমেরুলাসের মধ্যে প্রথমে রক্ত আসবে। গ্লোমেরুলাস কি করবে, রক্তটাকে ছাড়বে, চেকে সেটা ফিল্টারেশন করবে। ফিল্টারেশন করার পরে যে ফিল্টারেড উপাদানগুলো আছে, প্রাথমিক রেচন পদার্থগুলো আছে, সেটা সে সেই যে নিকটবর্তী পেছন নালিকা প্রবেশ করাবে। আর ফিল্টারেশন করার পরে যে এফারেন্ট ধমনী যে রক্তটা আসলো, সেটা আবার ইফারেন্ট ধমনী দিয়ে সেই রক্তটা আবার চলে যায়, সেটা যে রেনাল শিরাতে গিয়ে মিশে পরে সে আবার সার্কুলেশন সিস্টেমে চলে যায়। তো এখন বৃক্ক নালিকাতে আসলো, মানে যে প্রিলিমিনারি যে উপাদানটা আসলো রেচনতন্ত্রের, সেই রেচন পদার্থটা প্রবেশ করে কোথায়, হ্যান্ডলিলুপে। হ্যান্ডলিলুপ থেকে যাবে কোথায়, সেটা যে প্রান্তীয় পেছন নালিকা, প্রান্তীয় পেছন নালিকা থেকে যাবে কোথায়, সংগ্রাহক নালিকা। এইভাবে সংগ্রাহক নালিকা পরবর্তীতে ইউরেটারে উন্মুক্ত হয়। ইউরেটার থেকে সেটা মূত্রাশয়, মূত্রতলিতে যায়, মূত্রতলি থেকে সেটা মূত্রনালীর মাধ্যমে আমরা বাহিরে মূত্র ত্যাগ করে থাকি। আমি আশা করি তোমরা আমি যতটুকু আলোচনা করেছি ততটুকু যদি নিজের খাতায় লিখে বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলে আই এম শিওর you will be success in your SSC exam or you will be success in your life. তো এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি একটি কথা বলছি, সেটা হচ্ছে আমাদের বইটা একটু ভালো করে পড়বো, আরেকটু ভালো করে পড়বো, তাহলেই অন্তত পক্ষে আমি আমার নিজের ব্যাপারে যতটুকু জানবো, আমার দেহের অভ্যন্তরে ততটুকু বিষয় জানবো, এবং আমার দেহটাকে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার প্রতি আমার ভালোবাসার আবেগ সৃষ্টি হবে এবং আমি আমার সৃষ্টিকর্তার প্রতি সবসময় অনুগত থাকবো, সেই কামনা এবং প্রত্যাশা ব্যক্ত রাখে এবং সবার কিডনি এবং সবার সুস্থ শরীর, সুন্দর মন কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।